গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের লেখা এই সব দিনরাত্রি। আজ ৭ম পর্ব। শারমিনদের বাসায় যাবার রফিকের কোনো পরিকল্পনা ছিল না, তবু সে কেন জানি দুপুরবেলা উপস্থিত হল সেখানে। কাজের মেয়েটি বলল, আপা ঘুমাইতেছে, ডাকুম? না, কোনো দরকার নেই, আমি অপেক্ষা করব, ঘুম ভাঙলে খবর দিও। পত্রিকা বা ম্যাগাজিন কিছু থাকলে দিয়ে যাও, বসে বসে পড়ি। বড় লোকদের বাড়ির কাণ্ড কারখানাই অন্যরকম। কাজের মেয়েটা ন্যাশনাল জিওগ্রাফিকের লেটেস্ট সংখ্যাটি দিয়ে গেল। কিছুক্ষণের মধ্যে চা এবং কেকও এসে গেল। চা খেতে খেতে পত্রিকা উল্টাতে ভালোই লাগছে। চমৎকার সব ছবি। বিদেশি পত্রিকাগুলো ছবি দেখার জন্যই বের হয় সম্ভবত। একটি এস্কিমো পরিবারের ছবি দেখে রফিক মুগ্ধ হল। স্বাস্থ্যে সৌন্দর্যে ঝলমল করছে। দেখেই মনে হয় চমৎকার একটি জীবন এদের। পাশ করে চাকরি খুঁজতে হয় না, বাড়ি বানানোর জন্য জমি কিনতে হয় না, যেখানে পছন্দ সেখানে বরফের একটা ঘর বানিয়ে নিলেই হলো। রাতে তিমি মাছের তেলের বাতি জ্বালিয়ে সবাইকে নিয়ে গল্পগুজব চলবে। বাইরে হু হু করে বইবে তুষার ঝড়। চমৎকার একটা জীবন। রফিক ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। আরে তুমি কখন এসেছ? এই তো কিছুক্ষণ। আমাকে ডাকুনি কেন? সারা দুপুর ঘুমিয়ে শারমিনের চোখ ভারী হয়ে আছে। এলোমেলো করে পড়ার শাড়ি, চুল বাঁধা নেই, কিন্তু সব মিলিয়ে দৃশ্যটি এত সুন্দর। চা দিয়েছে? কোনো কাজে এসেছ না এমনি? এমনি এসেছি। এসো আমার সাথে। কোথায়? আসতে বলছি, আসো। শারমিন তাকে নিয়ে এলো দারোয়ানের ঘরের পাশের ছোট্ট ঘরটিতে। মাটি শুয়ে আছে। শারমিনকে ঢুকতে দেখে এক ধরনের ঘর ঘর শব্দ করল। শারমিন মৃদুস্বরে ডাকল, মাটি সাহেব। মাটি মাথা তুলে একবার মাত্র তাকালো, তারপরই মাথা নামিয়ে নিল। ও বাঁচবে না, এই ঘরেই তার শেষ শয্যা। বলতে বলতে শারমিনের গলা ভারী হয়ে এলো। কেঁদে ফেলবে নাকি? বেচারার এত কষ্ট হচ্ছে, সারা রাত ঘুমায় না, কাঁদে শুধু। রফিক কিছু বলল না। শারমিন নিচু হয়ে মাটির মাথায় হাত রাখল। চাপার স্বরে বলল, পশুদের সবচেয়ে বড় কষ্ট হচ্ছে এরা নিজেদের কষ্টের কথা অন্যদের বলতে পারে না। অনেক মানুষও সেটা পারে না। বাজে কথা বলবে না, মানুষ ঠিকই পারে। আজ তোমার মনে কোনো কষ্ট হলে তুমি সেটা কাউকে বলবে না? সব কষ্টের কথা কি বলা যায়? কিছু কিছু কষ্টের কথা কখনো বলা যায় না। শারমিন বলল, মাটি মারা গেলে আমার খুব কষ্ট হবে। আমার বন্ধু কেউ নেই, মাটি আমার বন্ধু। শারমিন উঠে দাঁড়াল, হালকা গলায় বলল, আজ কিন্তু তুমি রাতে এখানে খাবে। কেন? একা একা খেতে আমার খুব খারাপ লাগে। বাবা চিটাং গেছেন, কাল আসবেন। তুমি না এলে সাবির ভাইকে আসতে বলতাম। উনি আমেরিকায় যাননি? সামনের সপ্তাহে যাবেন, মামার বাসায় আছেন। 7 দিনের জন্য এসে বেচারাকে 2 মাস থাকতে হলো। মায়ের অসুখ। তুমি কি তাকে আপনি করে বলো? হ্যাঁ। কেন আপনি কেন বলো? তুমি বলতে কেমন যেন লজ্জা লাগে। উনি কিছু বলেন না এ নিয়ে? খুব একটা বলে না, হঠাৎ 1-8 দিন বলেন। বাগানে বসে চা খাওয়া গেল না। টিপ টিপ করতে বৃষ্টি পড়তে শুরু করেছে। শারমিন বলল, এসো, দোতলার বারান্দায় বসে বৃষ্টি দেখি। বৃষ্টি দেখার মধ্যে কি আছে? বৃষ্টি দেখার কিছু নেই। কি বলো তুমি? আমার মধ্যে এত কাব্যভাব নেই। সন্ধ্যা পর্যন্ত রফিক বারান্দায় বসে রইল। তেমন কোনো কথাবার্তা ওদের মধ্যে হল না। শারমিন কেমন অন্যমনস্ক, কথাবার্তা কিছুই বলছে না। রফিকের হঠাৎ খুব মন খারাপ হল। কেন সে বারবার ঘুরে ঘুরে এখানে আসে? এটা ঠিক না। কেন সে আসে? শারমিন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, উঠি। খেয়ে যেতে বললাম না? না, আজ থাক, অন্যদিন। আজ অসুবিধে কি? রফিক হালকা স্বরে বলল,
আজকে রাতটা খুব চমৎকার। তুমি সাব্বির সাহেবকে আসতে বলো। দুজনে মিলে খাওয়া দাওয়ার পর বারান্দায় বসে গল্প টল্প করো। শারমিন কিছু বলল না। রফিক উঠে দাঁড়াল। অন্য সময় শারমিন আসত তার সঙ্গে সঙ্গে, ড্রাইভারকে বলতো পৌঁছে দিতে। আজ সে কিছুই করছে না। রফিক ভিজতে ভিজতেই রওনা হল। তার বারবার ইচ্ছা করছিল পেছন ফিরে শারমিনকে একবার দেখে, কিন্তু সে তাকাল না। মাটি সাহেব কাঁদছে। বৃষ্টির শব্দের সঙ্গে সে কান্না মিশিয়ে কেমন অদ্ভুত শোনাচ্ছে। গেটের দারোয়ান বলল, চলে যাচ্ছেন নাকি স্যার? হ্যাঁ। গাড়ি নিয়ে যান, গাড়ি আছে তো। ড্রাইভার চা খেতে গেছে, ডেকে নিয়ে আসছি। ডাকতে হবে না। রফিক লম্বা লম্বা পা ফেলতে লাগল। দারোয়ান শ্রেণীর কারো গলায় এমন শুদ্ধ ভাষা শুনতে ভালো লাগে না। কেন লাগে না? এটা কি অত্যন্ত বাজে ধরনের একটা মানসিকতা নয়? দারোয়ান অবাক হয়ে তাকিয়ে আছে। এর মধ্যে অবাক হবার কি আছে? এরা কি রফিকের এখানে আসা নিয়ে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে? মনোয়ারা গম্ভীর মুখে বললেন, বোমা, আজ অফিসে যাবে না? নীলু হাসি হাসি মুখে বলল, আজ টুনির জন্মদিন মা, অফিসে যাব না। মনোয়ারা কিছু বললেন না, আরও গম্ভীর হয়ে গেলেন। নীলুর খুব ইচ্ছা টুনির দ্বিতীয় জন্মদিনটি খুব ভালো মতো করে। প্রথমটি করা হয়নি। শফিক কোনোরকম উৎসাহ দেখায়নি। বিরক্ত মুখে বলেছে, জন্মদিন আবার কি? নীলু বলেছে, আমাদের জন্য তো না, টুনির জন্যে। 1 বছর বাচ্চাও জন্মদিনের কি বুঝে? বাদ দাও। এই বছর সেরকম কিছু বলতে পারবে না। টুনির বয়স এখন 2। জন্মদিনটি সে কিছু কিছু বুঝতে পারবে, আর না পারলেও জানবে তাকে ঘিরে একটি অনুষ্ঠান হচ্ছে। শফিক বলতে পারবে না টাকা পয়সা নেই, এর জন্য সে টাকা আলাদা করে রেখেছে। তেমন কোনো বড় উৎসব হবে না। একটা কেক কাটা হবে, কিছু ভালো মন্দ রান্না হবে। টুনিকে সঙ্গে নিয়ে সে এবং শফিক একটা ছবি তুলবে স্টুডিওতে। প্রতি বছর এরকম একটি করে ছবি তোলা হবে। সেই ছবির অ্যালবামটি টুনির বিয়ের সময় টুনিকে উপহার দেয়া হবে। প্রথম জন্মদিনের ছবিটি অবশ্য তোলা হয়নি। শফিক অফিসে যাবার জন্য তৈরি হচ্ছিল। নীলু এসে বলল, তুমি কি আজ একটু সকাল সকাল আসতে পারবে? না। একটু চেষ্টা করে দেখো না। কেন? টুনির আজ জন্মদিন না, তুমি এলে তোমাকে নিয়ে স্টুডিওতে একটা ছবি তুলব। শফিক জবাব দিল না। নীলু নরম স্বরে বলল, প্লিজ। আচ্ছা দেখি। দেখা দেখি না, আসতেই হবে। সন্ধ্যাবেলা কেক কাটা হবে, রাতে একটু খাওয়া দাওয়া হবে। অনেককে বলেছ নাকি? না, বন্যাকে বলেছি। ও তার হাজব্যান্ডকে নিয়ে আসবে। আনিসকে বলেছি, আনিস ম্যাজিক দেখাবে। ও ম্যাজিক জানে নাকি? শিখছে, জানে নিশ্চয়ই। তুমি যদি তোমার কোনো বন্ধুবান্ধবকে বলতে চাও বলো। আমার আবার বন্ধুবান্ধবকে? কেউই নেই। শফিক জবাব দিল না। নীলুর ধারণা ছিল রফিককে বাজারে পাঠানোর সমস্যা হবে। সে যেতে চাইবে না। ইদানিং সে অল্পতেই রেগে ওঠে। বাজারের কথা বললেই নিঃশ্বাস ফেলে বলে, বাজার করাই শেষ পর্যন্ত আমার ক্যারিয়ার হবে। বাজার সর্দারের কাজই পাব, অন্য কিছু পাব না। আজ খুব আগ্রহের সঙ্গে রাজি হল। শার্ট পরতে পরতে বলল, সিরিয়াস একটা হইচই হবে মনে হয়। বিরাট খাওয়া দাওয়া নাকি? বিরাট কিছু না। তোমার কোনো বন্ধুবান্ধবকে বললে বলতে পারো। বেকারের কোনো বন্ধুবান্ধব থাকে না। লিস্ট দাও, কি কি নিয়ে আসতে হবে বলো। ঘর সাজানো হবে নাকি? দাও না সাজিয়ে। বেলুন টেলুন দিয়ে সাজালে ভালোই লাগবে। সাজিয়ে দিতে পারি, তবে 100 টাকা ফিস লাগবে। দেব, ফিস দেব। সবচেয়ে আগ্রহ দেখা গেল শাহানার মধ্যে। তার উৎসাহের সীমা রইল না। সে কলেজে গেল না, নিউ মার্কেট থেকে রঙিন কাগজ কিনে আনল। হোসেন সাহেবও তার সঙ্গে জুটে গেলেন। শিশুদের উৎসাহ নিয়ে রঙিন কাগজের শিকল বানাতে বসলেন। মনোয়ারা বিরক্ত মুখে বললেন, তুমি বুড়ো মানুষ রঙিন কাগজ দিয়ে মালা বানাতে বসেছ? বুড়ো মানুষেরা মালা বানাতে পারবে না এমন কোনো আইন আছে নাকি? বাজে তর্ক করবে না। এতদিন পর একটা উৎসব হচ্ছে বাড়িতে, আর তুমি ঝগড়া বাঁধাবার চেষ্টা করছো।
এটা ঠিক না। কি ঝগড়া বাঁধালাম? এই তো বাঁধাচ্ছ। আমি এখন একটা কথা বলবো, তুমি তার উত্তরে 10টা কথা বলবে, তারপর আমি আবার আরেকটা বলবো, তুমি তার উত্তরে আবার 20টা কথা বলবে। মনোয়ারা ঘর ছেড়ে চলে গেলেন। মাথা ধরেছে এই অজুহাতে বিছানায় শুয়ে রইলেন। কোনো ব্যাপারই কোনো রকম আগ্রহ দেখালেন না। নীলু যখন এসে বলল, পোলাওটা একটু বসিয়ে দিন না মা, তখন তিনি ভুরু কুঁচকে বললেন, কেন, তুমি কি পোলাও রান্না ভুলে গেছ নাকি? নীলুর মনটাই খারাপ হয়ে গেল। শফিকের জন্য সে সেজেগুজে বিকেল থেকেই বসেছিল। শফিক আসামাত্র ছবি তুলতে যাবে। টুনিও খুব আগ্রহ নিয়ে নতুন জামা পরে বসে আছে। সে বারবার বলছে, বাব্বা কখন আসবে? বাব্বা হচ্ছে আব্বা। টুনি কিছু কিছু শব্দ তার নিজস্ব ভঙ্গিতে বলে। বাব্বা হল আব্বা, পাচ্ছি হচ্ছে পাখি। সে বা পা উচ্চারণ করতে পারে না তা নয়, ঠিকই পারে। তবু নতুন শব্দগুলো কেন বলে কে জানে। শিশুদের অনেক দুর্বোধ্য ব্যাপার থাকে। 6:30 বেজে গেল, শফিক এলো না। শাহানা বলল, তুমি একাই টুনিকে নিয়ে ছবি তুলে আসো ভাবি, ভাইয়া আসবে না। বলেছিল তো আসবে। আসার হলে এসে যেত। চলো আমরা 3 জন একটা রিক্সা নিয়ে চলে যাই, শ্যামলীতে একটা ভালো স্টুডিও আছে। আর একটু দেখি। শুধু শফিক নয়, বন্যাও আসেনি। নীলুর মন খারাপ হয়ে গেল। এত চমৎকার করে ঘর সাজানো হয়েছে, অথচ লোকজন কেউ নেই। কেউ আসুক না আসুক, শফিক তো আসবে। হোসেন সাহেব বললেন, টুনি ঘুমিয়ে পড়বে বৌমা, কেকটা কাটাও। আনিস ম্যাজিক শুরু করুক, আমরা দেখি বসে বসে। উৎসবটা জমছে না মোটেই। নীলু মৃদুস্বরে বলল, আর একটু অপেক্ষা করি, ও এসে পড়বে। আনিস চূড়ান্ত রকমের নার্ভাস। আজই তার জীবনের প্রথম ম্যাজিক শো। কে জানে কি হবে। 5টা আইটেম সে তৈরি করে রেখেছে। আইটেম হিসেবে 5টাই চমৎকার। আজ সারাদিনে সে প্রতিটি আইটেমই প্রায় 1000 বার করে প্র্যাকটিস করেছে। তবু তার মনে হচ্ছে আসল সময়ে একটা কিছু গণ্ডগোল হয়ে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তার কোনো কনফিডারেট নেই যে দর্শকদের মধ্যে বসে থাকবে, প্রয়োজনের সময় বিশেষ সাহায্যটি করবে। এরকম একজন কাউকে পাওয়া গেলে চমৎকার একটা ম্যাজিক দেখানো যেত। আনিস চিন্তিত মুখে বিনার সঙ্গে কথা বলতে গেল। বিনাকে বলে দেখা যেতে পারে। সে রাজি হবে কিনা কে জানে। বিনার সঙ্গে সঙ্গেই রাজি। সে উৎসাহের সঙ্গে বলল, কি করতে হবে বলে দেন, নো প্রবলেম। বিশেষ কিছুই না, টেবিলের উপর একটা রুমালে আংটি লুকানো থাকবে। তুমি আংটি আছে কিনা পরীক্ষা করতে গিয়ে আংটিটি তুলে নিয়ে আসবে। তুলে আনবার সময় কেউ দেখবে না? না, সবার নজর থাকবে ম্যাজিশিয়ানের দিকে। সেই সময় একটা বক্তৃতা শুরু করব আমি, পারবে না? পারব না কেন, নিশ্চয়ই পারব। আনিস চলে যাবার সঙ্গে সঙ্গে লতিফা বললেন, তোর ওই বাড়িতে যাবার কোনো দরকার নেই। দাওয়াত দিয়েছে যাব না? না। এসব বলে তোমার লাভ নাই, আমি যাব। লতিফা গম্ভীর হয়ে রইলেন। মেয়েকে আর কিছু বলতে সাহস করলেন না। কেন জানি তিনি বিনাকে কিছুটা ভয় পেতে শুরু করেছেন। বিনা দ্রুত বদলে যেতে শুরু করেছে। আনিসের সঙ্গে তার সম্পর্কটা কোন পর্যায়ে, এই নিয়ে লতিফা খুব ভাবেন। তার ধারণা বিনা আনিসকে মাঝে মাঝে এটা ওটা কিনে দেয়। এই ধারণাটা হয়েছে গত পরশু বিনা একা একা নিউ মার্কেটে গিয়েছিল। নিউ মার্কেট থেকে ফিরেই সে বেড়াতে গেল ছাদে। সেদিন সন্ধ্যায় তিনি দেখলেন আনিস লাল রঙের একটা নতুন চেক শার্ট গায়ে দিয়ে হাসি মুখে নামছে। এর মানেটা কি? সারাটা দিন লতিফার খুব খারাপ কাটল। সন্ধ্যার পর বিনাকে খুব সহজ গলায় জিজ্ঞেস করলেন, আনিসের গায়ে একটা নতুন শার্ট দেখলাম। বিনা হাই তুলে বলল, আমিও দেখলাম, খুব মানিয়েছে। লাল রং ব্যাটা ছেলেদের মানাবে কি? লাল হচ্ছে এমন একটা রং যা সবাইকে মানায়। নিউ মার্কেট থেকে তুই কি কি কিনলি? তেমন কিছু না, 2 দিস্তা কাগজ আর একটা বল পয়েন্ট পেন। এসব কেনার জন্য নিউ মার্কেট যেতে হলো? সুরমা স্টোরি তো পাওয়া যায়। তা যায়, তবু গেলাম। লতিফা খানিকক্ষণ চুপচাপ থেকে বললেন, নিউ মার্কেট থেকে ফিরে ছাদে গেলি কেন? এমনি গেলাম, ছাদে যাওয়া নিষেধ নাকি?
লতিফা একবার ভাবলেন সরাসরি জিজ্ঞেস করেন শার্টটা বিনা কিনে দিয়েছে কিনা। সাহস হল না। ঘরে একটা বড় মেয়ে থাকার যে কত সমস্যা, চোখের আড়াল হলেই বুক ধড়ফড় করে। বিনা গিয়েছে শাহানাদের ওখানে, ঘণ্টাখানেকের ব্যাপার, তবু ভালো লাগছে না। আনিসটাকে ঘাড় ধরে বিদায় করে দিতে পারলে কিছুটা স্বস্তি পাওয়া যেত। লতিফা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। টুনি বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ল। রফিক বলল, ভাবি আমি টেলিফোন করে দেখে আসি ভাইয়া অফিসে আছে কিনা। টেলিফোনের কথাটা নীলুর মনে আসেনি। আগেই টেলিফোন করা যেত। কোত্থেকে করবে? রশিদ সাহেবের বাসা থেকে? না, গ্রিন ফার্মেসি থেকে। চেনা লোক আছে। ভাইয়ের টঙ্গী অফিসের নাম্বার তোমার কাছে আছে? না। ঠিক আছে, আমি বের করে নেব। টুনিকে শুইয়ে দিতে গিয়ে নীলুর চোখে পানি এসে গেল। মানুষ এমন হয়, আশ্চর্য। নীলুর ইচ্ছা করতে লাগল বাতিটাতে নিভিয়ে শুয়ে থাকে টুনির পাশে, কিন্তু তা সম্ভব নয়। তাকে হাসি মুখে সবার সামনে ঘুরে বেড়াতে হবে, আনিসের ম্যাজিক দেখতে হবে। ভাবি। কি শাহানা? তাড়াতাড়ি এসো, কি একজন মেয়ে এসেছে আমাদের বাসায়, পরীর মতো সুন্দর। না দেখলে তুমি বিশ্বাস করবে না। উপহারের প্যাকেট আছে হাতে। বন্যা নাকি? আরে না, ওনাকে বুঝে আমি চিনি না, তুমি তাড়াতাড়ি আসো। নীলও তাকে চিনতে পারল না। মেয়েটি বিব্রত মুখে বলল, আমার নাম শারমিন, রফিকের সঙ্গে পড়ি। ও আমাকে দাওয়াত দিয়েছে। টুনি নাকি জন্মদিন? হ্যাঁ, তুমি বসো। আপনি ওর ভাবি? হ্যাঁ। আমি সবাইকে চিনি। ও হচ্ছে শাহানা, তাই না? হ্যাঁ। আমাদের জন্মদিনের মানুষটি কোথায়? টুনি তো ঘুমিয়ে পড়েছে। ওর উপহারটা হাতের কাছে রেখে আসি। নীলু ভেবে পেল না এই মেয়েটির কথাই কি রফিক মাঝে মধ্যে তাকে বলে। এমন চমৎকার একটি মেয়ে। শারমিন হোসেন সাহেব ও মনোয়ারা দুজনকেই বিনীতভাবে সালাম করল। হোসেন সাহেব তার স্বভাবসুলভ ভঙ্গিতে নিতান্ত পরিচিত জনের মতো গল্প শুরু করে দিলেন। এমনকি মনোয়ারা পর্যন্ত মিশুক স্বরে গল্পে যোগ দিলেন। বাসা কোথায় তোমার? পুরনো ঢাকায়। এতদূর একা একা এসেছ? গাড়ি নিয়ে এসেছি, আর রাত বেশি হয়নি, 7টা মাত্র বাজে। শাহানা শারমিনকে নিয়ে ছাদ দেখাতে গেল। সে তাড়াতাড়ি কারোর সঙ্গে সহজ হতে পারে না, সেও চট করে সহজ হয়ে গেল। শাহানার খুব ইচ্ছা করতে লাগল এই চমৎকার মেয়েটিকে ম্যাজিশিয়ান আনিসের কথা বলে। কাউকে তার কথা বলতে ইচ্ছে করে। এখানে কেউ থাকে নাকি শাহানা? আনিস ভাই থাকেন। আনিস ভাই কে? একজন ম্যাজিশিয়ান, যার সুন্দর ম্যাজিক দেখান। তুমি দেখেছ? না। তাহলে বুঝলে কি করে সুন্দর? শাহানা চুপ করে গেল। শারমিন হাসি মুখে বলল, আমি ছোটবেলায় বাবার সঙ্গে একবার গিয়েছিলাম ইংল্যান্ডে। সেখানে মিসেস স্মিথের ম্যাজিক দেখেছি, অপূর্ব। তাই নাকি? হ্যাঁ, ভদ্রলোক একটা ইউনিভার্সিটির অঙ্কের প্রফেসর, অথচ প্রফেশনাল ম্যাজিশিয়ানদের হার মানাতে পারেন। শারমিন জন্মদিনের উৎসবে এসেছে, এটা শুনে রফিকের বিস্ময়ের সীমা রইল না। টেলিফোনে জন্মদিনের দাওয়াত অবশ্য সে দিয়েছে, সেটাও তেমন কোনো জোরালো দাওয়াত নয়। শারমিনও আসবে এমন কোনো ইঙ্গিত দেয়নি। ঠিকানা অবশ্য জিজ্ঞেস করেছিল। নীলু বলল, শাহানা ওকে ছাদে নিয়ে গেছে। শীতের মধ্যে ছাদে কেন? নীলু হেসে ফেলল, মমতা খুব বেশি মনে হচ্ছে। তুমি যা ভাবছ তা না ভাবি। শারমিনের শিগগিরই বিয়ে হবার কথা। আগস্টে হবার কথা ছিল, পিছিয়ে গেছে। ও, আমি অবশ্য মনে মনে আশা করেছিলাম এই মেয়ে এই বাড়িতেই আসবে। পাগল হয়েছ? এরা যে কি সিরিয়াস বড় লোক, এটা তুমি ধারণাও করতে পারবে না। সিরিয়াস বড় লোকদের মেয়েরা বুঝি বিয়ে করে না? করে, তবে আমার মতো কাউকে করে না। শফিক আধ ঘন্টার মধ্যে চলে আসবে বলেছিল। 1 ঘন্টা পার হয়ে গেল, তার দেখা নেই। হোসেন সাহেব বললেন, আনিসের ম্যাজিকটা শুরু হয়ে যাক, দেরি হয়ে যাচ্ছে। তুমি বরং টুনিকে ঘুম থেকে তোলো। টুনির ঘুম ভাঙানো গেল না। আজ দুপুরে ঘুমায়নি, সহজে সে আর জাগবে না। নীলু বলল, থাক, ও ঘুমাক, আসুন আমরা ম্যাজিক দেখি।
আনিস এই শীতেও রীতিমতো ঘামছে, হাত পা কাঁপছে, কি অবস্থা হবে কে জানে। প্রতিটি আইটেমই অনেকবার করে করা, চোখ বন্ধ করে ওইসব করা যাবে, কিন্তু তবু তার মনে হচ্ছে এক্ষুনি একটা হাসির কাণ্ড হবে। শাহানা বলল, শুরু করুন আনিস ভাই। বিনা বসে আছে শাহানার পাশে। বিনার মুখ অস্বাভাবিক গম্ভীর, কারো সঙ্গেই কোনো কথাবার্তা বলছে না। যে কোনো কারণেই হোক সে অস্বস্তি বোধ করছে। আনিস প্রায় 100% নিশ্চিত সে আংটি সরিয়ে দিতে পারবে না। আনিস ঘরের কোণের দিকে সরে গেল, তার হাতে কিছুই নেই। আমি তাহলে শুরু করছি, দেখুন আমার হাতে কিছুই নেই। হোসেন সাহেব চোখ বড় বড় করে তাকিয়ে আছেন। ম্যাজিকের ব্যাপারে তিনি দারুণ উৎসাহ বোধ করছেন। আনিস তার খালি হাত দেখিয়ে মুহূর্তেই দুটি টকটকে লাল রুমাল তৈরি করল। হোসেন সাহেব মুগ্ধ হয়ে গেলেন। শাহানা বলল, দেখি রুমাল দুটি আমার হাতে দিন তো আনিস ভাই, পরীক্ষা করে দেখি। ম্যাজিকের রুমাল তো দেয়া যাবে না। বলতে বলতেই আনিস রুমাল দুটির নিশানের মতো কিছুক্ষণ বাতাসে ওড়াল। সঙ্গে সঙ্গে তৈরি হল একটি টকটকে লাল গোলাপ। আনিস গোলাপটি এগিয়ে দিল শাহানার দিকে। শাহানা কেন জানি খুব লজ্জা পেল। হোসেন সাহেব মুগ্ধ কণ্ঠে বললেন, অদ্ভুত ম্যাজিক, এত সুন্দর ম্যাজিক আমি আমার জীবনে দেখিনি। বিনা শুধু কঠিন দৃষ্টিতে বসে রইল। সে আশা করেছিল এই গোলাপটি সে পাবে। আনিস আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, কাজেই তার তৃতীয় ম্যাজিক লিঙ্কিং রিং হল চমৎকার। রফিক বলল, এ তো সিরিয়াস ম্যাজিশিয়ান, ঠিক না শারমিন? হ্যাঁ, আমার নিজেরই এখন ম্যাজিক শিখতে ইচ্ছে হচ্ছে। শাহানা বলল, মিস্টার স্মিথের ম্যাজিকের মতো লাগছে আপনার কাছে? হ্যাঁ, সেরকমই লাগছে। শেষ ম্যাজিকে গণ্ডগোল হয়ে গেল। আংটি হাওয়া করে দেয়ার ম্যাজিক। আনিস শারমিনের আংটি নিয়ে রুমালে ভরে রাখল টেবিলে। মুখে বলল, এখানে আংটি আছে, এই বিষয়ে কি কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ থাকলে হাত রুমালে ঢুকিয়ে পরীক্ষা করে যান। বিনার দায়িত্ব হচ্ছে পরীক্ষা করতে এসে আংটি উঠিয়ে নেয়া। সে উঠে দাঁড়াল এবং সরু গলায় বলল, আমার মাথা ধরেছে, আমি বাসায় যাব। শাহানা বলল, আরে এখন যাবে কি, দেখে যাও কি হয়। যা ইচ্ছে হোক, আমার ভালো লাগছে না। আনিস বিনার হঠাৎ এই রাগের কারণ কোনো খুঁজে পেল না। সে বলল, বিনা, এসে দেখে যাও আংটি আছে কিনা। অন্যরা দেখুক। বিনা গম্ভীর মুখে বের হয়ে গেল। শেষ ম্যাজিকটি আনিসের দেখানো হল না। হোসেন সাহেব অত্যন্ত উৎসাহের সঙ্গে বললেন, আনিস, আংটিটার কি হলো দেখাও। ম্যাজিকের মাঝখানে কেউ উঠে গেলে সে ম্যাজিক আর দেখানো যায় না। তাই নাকি? জানতাম না তো। এটা অন্য কোনো দিন দেখাবো। শাহানা অবাক হয়ে তাকিয়ে রইল। তার মন বলছে বিনার মধ্যে কিছু একটা হয়েছে। কি হয়েছে সে সম্পর্কে তার কোনো স্পষ্ট ধারণা নেই, তবে সে যে একেবারেই বুঝতে পারছে না তাও নয়। মনোয়ারা ম্যাজিক শেষ হওয়া মাত্র নীলুকে ডেকে বারান্দায় নিয়ে গেলেন। গলার স্বর খাদে নামিয়ে বললেন, শারমিন মেয়েটি এসেছে কেন এই বাড়িতে? রফিক দাওয়াত করেছে তাই এসেছে। দাওয়াত করবে আর হুটহাট করে চলে আসবে, তাও একা একা? আমার কিন্তু ভালো লাগছে না। ওইসব কিছু না মা। তুমি বুঝলে কি করে ওইসব কিছু না? বড়লোকের মেয়ে, নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছে। নীলু কিছু বলল না। রফিক চাকরি বাকরি কিছু খুঁজছে না, ওই মেয়ের পেছনে ঘুরঘুর করে সময় কাটাচ্ছে। না মা, চাকরির চেষ্টাও ঠিকই করছে। বাজে কথা বলবে না। চেষ্টা করলে এই অবস্থা হয়? হয় না। আর কিছু যে হচ্ছে না সেটা নিয়ে কোনো মাথা ব্যথাও নেই। দিব্যি মেয়েদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াচ্ছে। আজ আমি তাকে কিছু কথা শোনাব। থাক মা, আজ আর কিছু না বললেন। কেন? তাকে কথা শোনাতে হলে আগে দিনক্ষণ ঠিক করতে হবে, পঞ্জিকা দেখতে হবে। আস্তে কথা বলুন মা, ওরা শুনতে পাবে। শুনলে শুনুক, আমি কাউকে ভয় পাই নাকি? ওর রোজগারে খাই আমি। ওদের খাবার দিয়ে আসি মা, রাত হয়ে যাচ্ছে। শফিক ফিরল 11টায়। নীলু না খেয়ে অপেক্ষা করছিল। সে কিছুই বলল না। শফিক বলল, জন্মদিন কেমন হলো? ভালোই। লোকজন এসেছিল?
এসেছে কেউ কেউ। তুমি হাত মুখ ধুয়ে এসো, খাবার গরম করছি। নাকি খেয়ে এসেছ? না, খাবো কোথায়? অফিসে একটা ঝামেলা হলো। নীলু কোনো আগ্রহ দেখাল না। সোরেনসেন মনে হয় চাকরি ছেড়ে চলে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, অবশ্য গুজবও হতে পারে। নীলু নিঃশব্দে ভাত বেড়ে দিতে লাগল। শফিকের কথাবার্তা তার শুনতে ইচ্ছা করছে না। সারাদিন অনেক পরিশ্রম হয়েছে, ঘুমের চোখ বন্ধ হয়ে আসছে। শফিক ভাত মাখতে মাখতে বলল, হুইস্কি খেয়ে ব্যাটা খুব হইচই করছিল আজ। কেলেঙ্কারি অবস্থা। শফিক অনেক রাত পর্যন্ত বসার ঘরে বসে বসে সিগারেট টানল। নীলু যখন বলল, ঘুমোবে না, তখন সে নিয়ম ভঙ্গ করে চা খেতে চাইল। কষ্ট না হলে একটু চা করো তো নীলু। কাজের ছেলেটা কোথায়? ওকে দেখছি না। মা বিদায় করে দিয়েছেন। কবে করলেন? গত সপ্তাহেই করেছেন। তোমার চোখে পড়েনি বোধহয়। শফিক আর কিছু বলল না। চা খেতে খেতে এলোমেলোভাবে কিছু কথাবার্তা হলো। যেমন, রফিকের কিছু হয়েছে, চেষ্টা করছে না বোধহয় সেরকম। চাকরির বাজার এতটা খারাপ নিশ্চয়ই না। প্রশ্ন করার জন্যই করা। নীলু বলল, আমি ঘুমোতে যাচ্ছি। শফিক কিছু বলল না। নীলু শুয়ে শুয়ে নানা কথা ভাবতে লাগল। তারা দুজনে কি ক্রমেই দূরে সরে যাচ্ছে? বোধহয় যাচ্ছে, কিন্তু কেন? দোষটা কার? শফিকের একার নিশ্চয় নয়, তারও নিশ্চয়ই কোনো ভূমিকা আছে। সংসারের পেছনে শফিককে একা খাটতে হচ্ছিল, এখন সে কিছুটা সাহায্য করছে। শফিকের সেটা পছন্দ নয়। শুধু শফিক নয়, তার শাশুড়িরও পছন্দ নয়। প্রথম বেতনের টাকা থেকে 1,000 টাকা সে মনোয়ারাকে দিতে গেছে। তিনি গম্ভীর মুখে বললেন, ওই টাকা তোমার কাছেই রাখো বৌমা। আগে যদি শফিকের টাকায় চলেছে, এখনও চলবে। শফিক বলেছে একই কথা, তবে একটু ঘুরিয়ে, রেখে দাও, দরকার হলে নেব। প্রথম দিকের সেই অবস্থা এখন আর নেই। মনোয়ারা এখন টাকা নেন। গত মাসে বললেন, সামনের মাস থেকে আরও কিছু বেশি দিতে পারো কিনা দেখো তো বৌমা। নীলু তার মাকে প্রতি মাসেই 200 করে টাকা দিচ্ছে। তিনি বারবার লিখছেন তার দরকার নেই, যখন দরকার হবে আমি চাইব। তিনি চাইবেন না কোনোদিন। তার ধারণা মেয়ের টাকায় তার কোনো অধিকার নেই। এটা একটা মিথ্যা ধারণা। ছেলের টাকায় অধিকার থাকলে মেয়ের টাকায়ও থাকবে, কেন থাকবে না? নীলুর চাকরি কেউ পছন্দ করছে না, কিন্তু তার টাকায় বাড়তি কিছু সুখ কি আসছে না? সে টাকা জমাচ্ছে। মাস তিনেকের ভেতরই একটা টিভি কেনার মতো টাকা জমে যাবে। এটা কম কি? নিশ্চয়ই কম নয়। মশারির ভেতর কয়েকটা মশা ঢুকে গেছে, গুনগুন করছে কানের কাছে। নীলুর উঠতে ইচ্ছে করছে না। ঘুমে চোখ জড়িয়ে আসছে, কিন্তু পুরোপুরি ঘুম আসছে না। বিয়ের আগে এরকম হতো, অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হতো। তখন সময়টাও খুব খারাপ ছিল। বিয়ে দেবার জন্যে মা ব্যস্ত হয়ে পড়লেন, কিন্তু বিয়ের কোনো প্রস্তাবই আসে না। বড় ভাবি খুব কায়দা করে কাটা কাটা কথা শোনান। তার প্রতিটি কথার 3 রকম 4 রকম মানে হতো। এক একবার প্রচণ্ড রাগ হতো, কিন্তু কার উপর রাগ করবে? মার উপর। যার কেউ নেই তার উপর রাগ করা যায় না। টুনি কাঁদতে শুরু করেছে। কোনো ভয়ের স্বপ্ন টপ্ন দেখেছে বোধহয়। কি হয়েছে মা, ভয় লাগছে? না। বাথরুম? না। পানি খাবে? না। তাহলে কাঁদছ কেন? বাথরুম করব। নীলু টুনিকে কোলে নিয়ে নামালো। টুনি বলল, বাথরুম করব না, দাদুর সঙ্গে ঘুমোবো। কাল ঘুমিও? না, আজ। নীলু রাত দুপুরে হোসেন সাহেবের দরজায় ধাক্কা দিল। প্রায় রাতি এখন এরকম হচ্ছে। টুনি ঘুমোতে যাচ্ছে দাদুর সঙ্গে। দাদুকে এখন গল্প বলে বলে ঘুম পাড়াতে হবে। মনোয়ারা বিরক্ত হবেন। খিটিমিটি বাঁধবে দুজনের মধ্যে। রাত 9টা। রহমান সাহেব খেতে এসে দেখেন শারমিন দোতলা থেকে নিচে নামেনি। জমিলার মা বলল, আফা ভাত খাইবেন না? কেন? কিছু কর নাই, শরীর খারাপ মনে হয়। রহমান সাহেব বিস্মিত হলেন।
শরীর ভালো থাকুক না থাকুক, খাবার সময় শারমিন উপস্থিত থাকে। কিছুদিন থেকে তিনি তার ব্যতিক্রম লক্ষ্য করছেন। রহমান সাহেব নিঃশব্দে খাওয়া শেষ করলেন। রাতের খাবার সময়টা তিনি বেশ আনন্দে কাটান। ছোট ছোট ব্যাপার নিয়ে হালকা আলাপ করেন শারমিনের সঙ্গে। অফিসের ব্যাপার নিয়েও কথাবার্তা হয়। আজ তিনি একটি জরুরি ব্যাপার নিয়ে শারমিনের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। নাইক্ষ্যংছড়িতে একটা রাবার চাষের পরিকল্পনা নিতে চাচ্ছেন, এই বিষয়ে মতামত জানা। রহমান সাহেব খাওয়া শেষ করে শারমিনের দরজায় টোকা দিলেন। মা, জেগে আছো? আছি। শরীর খারাপ নাকি? হ্যাঁ। জ্বর? জবাব না দিয়ে শারমিন দরজা খুলল। রহমান সাহেব চমকে উঠলেন। ফ্যাকাশে মুখ শারমিনের, চোখ লাল হয়ে আছে, মনে হচ্ছে এইমাত্র কেঁদে উঠেছে। এসো আমার ঘরে, গল্প করি। শারমিন চাদর গায়ে দিয়ে নিঃশব্দে বের হয়ে এলো। রহমান সাহেবের মনে হল মেয়েটি খুব একলা হয়ে পড়েছে। নিঃসঙ্গতার চেয়ে বড় কষ্ট তো আর কিছু নেই। এই কষ্টটার ধরন তার মতো আর কেউ জানে না। তারা দুজন নিঃশব্দে রহমান সাহেবের প্রকাণ্ড শোবার ঘরে গিয়ে ঢুকল। খাটে পা তুলে আরাম করে বসো তো মা। শারমিন বসল খাটে। রহমান সাহেব আচমকা প্রশ্ন করলেন, সাব্বিরের সঙ্গে তোমার ঝগড়া টগড়া হয়েছে নাকি? না, ঝগড়া হবে কেন? ফিরে যাবার সময় এয়ারপোর্টে তাকে খুব গম্ভীর দেখলাম। পারিবারিক ব্যাপার নিয়ে চিন্তিত ছিলেন। অনেক রকম ঝামেলা যাচ্ছে ওনাদের। তার মারও অসুখ ছিল। তুমি কি তাকে দেখতে গিয়েছিলে? ঢাকায় নেই তো উনি, জামালপুরে তার মেয়ের কাছে থাকেন। রহমান সাহেব সিগারেট ধরালেন। সিগারেট প্রায় ছেড়েই দিয়েছিলেন, কিছুদিন হলো আবার শুরু করেছেন। তার মনে হচ্ছিল শারমিন সিগারেটের প্রসঙ্গে কিছু বলবে, কিন্তু সে কিছুই বলল না। সাব্বির তোমাকে চিঠিপত্র লিখেছে তো? হ্যাঁ। জবাব দাও তো তুমি? হ্যাঁ দিই, দেব না কেন? আমি আজ তার একটা লম্বা চিঠি পেয়েছি। সে দেশে চলে আসছে, এপ্রিলের মাঝামাঝি এসে পড়বে। তোমাকেও নিশ্চয়ই লিখেছে? হ্যাঁ। আমি ঠিক করেছি মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের বিয়ের ব্যাপারটা চুকিয়ে ফেলব। কি বলো তুমি? শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, খুব জমকালো একটা উৎসব করতে চাই। তোমার মার শখ ছিল একটা জমকালো উৎসবের। শারমিন এমনভাবে তাকাচ্ছে যেন সে কিছু শুনছে না, অন্য কিছু ভাবছে। রহমান সাহেবের মন খারাপ হয়ে গেল। তিনি আশা করেছিলেন বেশ অনেকক্ষণ গল্পগুজব করবেন। মেয়েটি ক্রমেই কি দূরে সরে যাচ্ছে? বিয়ের পর নিশ্চয়ই আরও দূরে যাবে। শারমিন মৃদুস্বরে বলল, বাবা, তুমি তোমার কোনো কারখানায় একটা চাকরির ব্যবস্থা করতে পারবে? রহমান সাহেব বিস্মিত হয়ে বললেন, কার চাকরি? আমাদের সঙ্গে পড়তো একটা ছেলে, অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছে। পাশ করার পর প্রায় 2 বছর হয়ে গেল। রহমান সাহেব গম্ভীর গলায় বললেন, যে ছেলে 2 বছর চেষ্টা করেও কিছু করতে পারছে না, সে মোটামুটিভাবে একজন অপদার্থ। অপদার্থ হবে কেন? দেশের অবস্থা খারাপ। খারাপ ঠিকই, কিন্তু বুদ্ধিমান ছেলেরাই খারাপ অবস্থার মধ্যেও গুছিয়ে নিতে পারে। শারমিন কিছু বলল না। রহমান সাহেব বললেন, ছেলেটিকে পাঠিয়ে দিও আমার কাছে, আমি দেখব। ওকে প্রায়ই আসে নাকি এখানে? না, প্রায়ই আসবে কেন? ঠিকানা জানো? না। বলেই শারমিন চমকে উঠল। এই মিথ্যাটা সে কেন বলল? কোনো দরকার ছিল না। ঠিকানা না জানলে খবর দেবে কি করে? শারমিন লজ্জিত মুখে বলল, আমি ঠিকানা জানি। রহমান সাহেব অবাক হয়ে তাকিয়ে রইলেন। বাবা, আমার মাথা ধরেছে, ঘুমোতে যাই। শারমিন উঠে দাঁড়াল। তার সত্যি সত্যি মাথা ধরেছে, জ্বর আসছে বোধহয়। রহমান সাহেব বললেন, একটু বসো, আদা চা করে দিক, মাথা ব্যথা কমবে। তিনি চায়ের কথা বলবার জন্য উঠে গেলেন এবং তখনই জানতে পারলেন আজ বিকেলে মাটি মারা গেছে। খবরটি দিতে গিয়ে জয়নালের মুখের ভাব এরকম হল যেন সে নিজেই মাটিকে মেরেছে।
আমাকে খবরটা তখন দাওনি কেন? আপা নিষেধ করছিলেন, বলছিলেন ভাত খাওয়ার পর দিতে। রহমান সাহেব মাটিকে দেখতে গেলেন। ঠান্ডা মেঝেতে মাটি এলিয়ে পড়ে আছে, তার গায়ে মোটা একটা কম্বল। মারা গেল কিভাবে? জানি না, খাওন দিতে গিয়ে দেখেই অবস্থা। শারমিন কি খুব কান্নাকাটি করছিল? জি না, কিছুই বলেনি। বলছেন সকাল হইলে মাটি দিতে বড়ই গাছের নিচে। মাটির গায়ে কম্বল দিয়ে রেখেছ কেন? আমি দিইনি, আফা দিছেন। চা পর্ব সমাধা হল নিঃশব্দে। মাটি প্রসঙ্গে কোনো কথাই হল না। শারমিন বলল, বাবা আমি যাই। যাও মা, ঘুমাও। আর শোনো, ওই ছেলেটিকে বলবে আমার সঙ্গে দেখা করতে। দরকার নেই। দরকার থাকবে না কেন? যারটা সেই করুক, আমার এত মাথা ব্যথা নেই। এইসব কি শারমিনের রাগের কথা? সে কেন রাগ করছে? কার উপর রাগ করছে? শারমিন নিজেই তা বুঝতে পারছে না। সে কি অতি দ্রুত বদলে যাচ্ছে? সব মেয়েই কি এরকম বদলে যায়, না এটা শুধু তার বেলায় হচ্ছে? জানার কোনো উপায় নেই। কাকে জিজ্ঞেস করবে? শারমিনের কোনো বন্ধু বান্ধব নেই। আত্মীয় স্বজন যারা ঢাকায় আছেন তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। কেউ কেউ ঈদের দিনে বেড়াতে আসেন। গেটের ভেতর ঢোকার পর থেকেই তারা অস্বস্তি বোধ করতে থাকেন। সেই অস্বস্তি বাড়ি থেকে বের না হওয়া পর্যন্ত কমে না। এদের অনেককেই শারমিন চেনে না। রহমান সাহেব চেনেন, কিন্তু তিনি বিন্দুমাত্র উচ্ছ্বাস দেখান না। মেয়েকেও কারো বাসায় বেড়াতে যাবার জন্য বলেন না। যে কোনো কারণেই হোক, মেয়েকে দূরে সরিয়ে রাখতে চান। তবু মাঝে মাঝে নিতান্ত অপরিচিত একজন কেউ আসে, অন্তরঙ্গ ভঙ্গিতে কথাবার্তা বলে, যেন দীর্ঘদিনের চেনা। এদের কথার ধরন থেকেই বোঝা যায় সাহায্য প্রার্থী। একবার দুপুরবেলায় ঘোমটা পরা একজন মহিলা এলেন, সঙ্গে 4টা আনারস, 2 বোতল আচার। শারমিনকে জড়িয়ে ধরে খানিকক্ষণ কাঁদলেন। আহা গোমা, কতদিন পরে দেখলাম। গায়ের রংটা একটু ময়লা হয়ে গেছে, আগে সোনার পুতুলের মতন ছিল। আমাকে চিনছো তুমি? না, আমি আটপাড়ার, তোমার আব্বার মামাতো বোন। সেই মহিলা খুব আগ্রহ নিয়ে সমস্ত বাড়ি ঘুরে ঘুরে দেখলেন এবং ঘন ঘন দীর্ঘ নিঃশ্বাস ফেলতে লাগলেন। এবং একসময় জানা গেল তিনি এসেছেন 6,000 টাকার জন্য। মেয়ের বিয়ে আটকে গেছে। জামাই একটা সাইকেল এবং একটা 2 ব্যান্ড রেডিও চায়। বিয়ের কথাবার্তা সব পাকা, এখনই অল্প কিছু টাকার জন্য বিয়ে আটকে আছে। শারমিন লজ্জিত স্বরে বলল, আমার কাছে তো এত টাকা থাকে না, আপনি অপেক্ষা করুন, বাবা আসুক, তিনি বিকেলে আসেন। তোমার কাছে কত টাকা আছে? আমার কাছে অল্পই আছে, এতে আপনার কাজ হবে না। আপনি বিশ্রাম করুন, বাবা চলে আসবেন। ভদ্রমহিলা অপেক্ষা করতে লাগলেন। শারমিন সাধ্যমতো তার সঙ্গে ভালো ব্যবহার করতে চেষ্টা করল। ভালো ব্যবহারের চেষ্টা করাও মুশকিল। তারা দুজনই দুই জগতের মানুষ। এই দুই জগতের ভেতরে কোনো বন্ধন নেই। অল্প সময়ের মধ্যেই শারমিন বিরক্ত হয়ে পড়ল। ভদ্রমহিলা একটির পর একটি আবদার করেই যাচ্ছেন। ওমা, তোমার তো বাক্স ভর্তি শাড়ি, 2-1টা আমারে দিও গো মা। পুরানা চাদর আছে, খুব শীত পড়ে আটপাড়ায়, না গেলে বুঝবা না। সন্ধ্যাবেলা রহমান সাহেব এলেন। টাকার কথা শুনে বললেন, তোমাকে তো মেয়ে বিয়ের জন্য 3 মাস আগেই 5,000 টাকা দেওয়া হয়েছে, বক্কর সাহেব এসে নিয়ে গেছেন। সেই বিয়েটা হয় নাই ভাইজান। আখ ধোয়া বিয়ে ভেঙে গেছে। বক্কর সাহেব তো বললেন আখ হয়ে গেছে, রসমত আটকে আছে। তিনি 3,000 টাকা চেয়েছিলেন, আমি 5,000 দিয়েছিলাম। ভদ্রমহিলা কাঁদতে শুরু করলেন। বিশ্রী অবস্থা। শারমিন সরে গেল সামনে থেকে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে শুনল বাবা বলছেন, আমার সঙ্গে চাল চালতে যাবে না, তোমাদের চাল বোঝার ক্ষমতা আমার আছে। সময় কাটানোই হয়েছে শারমিনের সবচেয়ে বড় সমস্যা। সময় পাহাড়ের মতো বুকের ওপর চেপে বসে থাকে। বই পড়া, গান শোনা, এর কোনোটাই এখন আর ভালো লাগে না। ছবি আঁকা শেখার কথা একবার মনে হয়েছিল। রং তুলি কিনে কয়েকদিন খুব রং মাখামাখি করা হলো, তাও মনে ধরল না।
প্রতিটি কাজ এত বিরক্তিকর। কোনো কোনো দিন একা একা ঘুরতে ইচ্ছে করে। উদ্দেশ্যহীনভাবে হাঁটতে খারাপ লাগে না। সব দিন তো আর তা করা যায় না। পুরনো বান্ধবীদের কারোর ঠিকানা নেই, নয়তো তাদের সঙ্গে যোগাযোগ করা যেত। অদিতির ঠিকানা ছিল, তাকে পরপর 2টি চিঠি দিয়েছে, জবাব পাওয়া যায়নি। হয়তো এই ঠিকানায় সে এখন আর থাকে না, কিংবা থাকলেও তার জবাব দেবার ইচ্ছা নেই। শারমিন বন্ধুর জন্যে অতীতে কখনো হাত বাড়ায়নি, তার মূল্য দিতে হচ্ছে এখন। হাত বাড়িয়ে কাউকে পাওয়া যাচ্ছে না। শারমিন উঠল খুব ভোরে। চোখ বন্ধ করে মনে মনে ভাবতে চেষ্টা করল আজকের দিনটি কেমন করে কাটানো যায়। ইউনিভার্সিটিতে গেলে কেমন হয়? পরিচিত কাউকে কি পাওয়া যাবে ইউনিভার্সিটিতে? সম্ভাবনা খুব কম। এই পরিকল্পনাটা বাদ দিতে হলো। রফিকদের বাসায় গিয়ে হঠাৎ উপস্থিত হলে কেমন হয়? শাহানা মেয়েটিকে ওই দিন চমৎকার লেগেছিল, ওর সঙ্গে গল্প গুজব করা যেত। কিন্তু সে নিশ্চয়ই কলেজে। কোন কলেজে পড়ে জিজ্ঞেস করা হয়নি। জানা থাকলে ওই কলেজে হাজির হলে মন্দ হতো না। শাহানাকে বের করে সিনেমা দেখা যেত, কিংবা চাইনিজ রেস্টুরেন্টে বসে সময় কাটানো যেত, কিংবা ওই ম্যাজিশিয়ান আনিসকে একবার খবর দিয়ে এ বাড়িতে নিয়ে এলে হয়। ছোটখাটো একটা উৎসবের মতো হবে। ম্যাজিশিয়ান আনিস ম্যাজিক দেখাবে, পরিচিত কিছু মানুষ থাকবে। চায়ের টেবিলে শারমিন হাসি মুখে বলল, ম্যাজিক তোমার কেমন লাগে বাবা? কি ম্যাজিক? ট্রিক্স। রুমাল ভ্যানিশ হয়ে যাবে, শূন্য থেকে তৈরি হবে রক্তগোলাপ। ভালোই লাগে। হঠাৎ ম্যাজিক প্রসঙ্গ কেন? আমি একজন ম্যাজিশিয়ানকে চিনি, তাকে আমি বাসায় শো করতে বলবো। বেশ তো, বলবে। কবে করলে তোমার সুবিধা হয়? যে কোনো দিন করতে পারো, রবিবারে করা যেতে পারে। ঠিক আছে বাবা, রবিবার সন্ধ্যায়। রহমান সাহেব মেয়ের দিকে আগ্রহ নিয়ে তাকালেন। ম্যাজিশিয়ান শ্রেণীর কাউকে তার মেয়ে চেনে, এটা বিশ্বাস করতে তার কষ্ট হচ্ছে, কিন্তু তিনি কিছু বললেন না। বাবা, তাহলে ওই দিন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। হ্যাঁ, ব্যবস্থা করো। ওই দিন সব আমি রান্না করব, কি বলো? ভেরি গুড আইডিয়া। দেশি রান্না না চাইনিজ, কোনটা চাও তুমি? মিক্সড হলে কেমন হয়? ভালোই হয়। শারমিনের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। রহমান সাহেবের মনে হল মাটির শোক শারমিনকে স্পর্শ করেনি। তার জীবনে কি এর চেয়েও বড় কোনো শোক আছে? শারমিন হাসি মুখে বলল, নাশতা খাওয়ার পর আজ আমি সারাদিন ঘুরব। ভেরি গুড। কোথায় ঘুরবে? ঠিক নেই কোনো। গাড়ি নিয়ে যাচ্ছ তো? হ্যাঁ। তুমি নিজে গাড়ি চালানোটা শিখে নাও না কেন? আমার ইচ্ছে করে না। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা এই সব দিন রাত্রি। আজ 7ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।